প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধনের নামটা কিন্তু বেশ পরিচিত। আজকের এই আলোচনায় আমরা হর্ষবর্ধনের শাসন উত্তর ভারতের সুবর্ণ যুগ এই সূত্র ধরে তার সময়কাল আর গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করব। শুরুতেই একটা দারুণ তথ্য দিই, মাত্র ১৬ বছর বয়সে সিংহাসন, তাও ভাইয়ের হত্যার পর রাজ্যের হাল ধরতে ভাবা যায়? হ্যাঁ, নিঃসন্দেহে এক অসাধারণ শুরু। ৫৯০ খ্রিস্টাব্দে জন্ম, বর্তমান হরিয়ানার থানেসেরে। আর ৬০৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ, তারপর কনৌজকে রাজধানী বানানো। মানে তখনকার উত্তর ভারতের অন্যতম প্রধান একটা শহর ছিল সেটা। ঠিক। এখান থেকেই তো সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের যাত্রাটা শুরু হয়েছিল। একদম। কনৌজকে কেন্দ্র করে তিনি তো প্রায় পুরো উত্তর ভারত, আজকের পাঞ্জাব থেকে বাংলা আর উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ওই নর্মদা নদী পর্যন্ত বিশাল একটা এলাকা নিজের শাসনে এনেছিলেন। এই একত্রীকরণটাই তো একটা বিরাট ব্যাপার ছিল তখন, তাই না? অবশ্যই। তবে তার থেকেও হয়তো বেশি ইন্টারেস্টিং হলো তার শাসন পদ্ধতি আর তার দৃষ্টিভঙ্গিটা। সূত্রটা বিশেষভাবে জোর দেয় তার ধর্মীয় নীতির উপর। তিনি প্রথমে শিবের উপাসক ছিলেন, শৈব, হিন্দু, কিন্তু পরে তিনি বৌদ্ধ ধর্মের দিকে ঝুঁকে পড়েন, বিশেষ করে মহাযান শাখার প্রতি। মহাযান বৌদ্ধ ধর্ম, আচ্ছা। হ্যাঁ, যা কিনা করুণা আর সকলের মুক্তির ওপর জোর দেয়। এই দর্শনটা বোধহয় তার মনে বেশ গভীর ছাপ ফেলেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেও তিনি কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষী হননি, তাই তো? একদমই তাই। সূত্র তো এটাই জোর দিয়ে বলছে। তার এই সহনশীলতাই ছিল তার শাসনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি শুধু বৌদ্ধদের নয়, হিন্দু বা অন্যান্য ধর্মমতকেও সমানভাবে সাহায্য করতেন, পৃষ্ঠপোষকতা করতেন। যেমন নালন্দা মহাবিহারের কথা শোনা যায়। ঠিক। নালন্দা তো তখন বিশ্বের সেরা জ্ঞানচর্চা কেন্দ্রগুলোর একটা ছিল। হর্ষবর্ধন সেখানে প্রচুর দান করেছেন। আবার ধরুন, বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং যখন এলেন, হ্যাঁ, হিউয়েন সাং এর কথা তো আমরা পড়ি। হর্ষবর্ধন তাকে শুধু স্বাগতই জানাননি, তার সাথে দীর্ঘ সময় ধরে ধর্ম দর্শন নিয়ে আলোচনা করেছেন। হিউয়েন সাং নিজে তার লেখায় হর্ষের জ্ঞানপিপাসা আর উদারতার খুব প্রশংসা করে গেছেন। তার এই যে ধর্মীয় উদারতা, এটা কি শুধুই তার ব্যক্তিগত বিশ্বাস ছিল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণও থাকতে পারে? এত বড় একটা সাম্রাজ্য, নানা রকম মানুষ। আমার মনে হয় সূত্রটা ইঙ্গিত দেয় যে দুটোই সত্যি। ব্যক্তিগতভাবে হয়তো তিনি মহাযান দর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এটা ঠিক। কিন্তু একজন বিচক্ষণ শাসক হিসাবে তিনি নিশ্চয়ই এটা বুঝতেন যে এত বড় আর বৈচিত্র্যময় সাম্রাজ্যে শান্তি রাখতে হলে, স্থিতিশীলতা বজায় রাখতে হলে সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষকে তো সাথে নিয়েই চলতে হবে। সেটা ঠিক। এই সহনশীল নীতিটা নিশ্চয়ই সাম্রাজ্যের ভিত শক্ত করতে খুব সাহায্য করেছিল। নিঃসন্দেহে। কিন্তু এত সাফল্য সত্ত্বেও দক্ষিণে কিন্তু তার জয়রথ আটকে গিয়েছিল, ওই যে চালুক্য রাজা। হ্যাঁ, দ্বিতীয় পুলকেশীর নর্মদা নদীর দক্ষিণে হর্ষের ক্ষমতা আর এগোতে পারেনি, এটা ঠিক। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী তখন খুবই শক্তিশালী ছিলেন। তিনি হর্ষের বিজয়ে অভিযান থামিয়ে দেন। তাহলে একটা বড় সামরিক ব্যর্থতা বলা যায়? হ্যাঁ, সামরিক দিক থেকে দেখলে তো বটে। কিন্তু এই ব্যর্থতা সত্ত্বেও তার শাসনকালের আসল জায়গাটা কিন্তু অন্যত্র ছিল। জ্ঞানচর্চা, সাহিত্য, সংস্কৃতি, এইসবে। যেমন বাণভট্টের লেখা হর্ষচরিত, ওটার কথা তো খুব শোনা যায়। ঠিক ধরেছেন। তার সভাকবি ছিলেন বাণভট্ট। তার লেখা হর্ষচরিত শুধু একটা দারুণ সাহিত্যকর্মই নয়, এটা হর্ষবর্ধনের জীবন আর তার সময়কাল জানার জন্য একটা অমূল্য দলিলও বটে। সূত্রটা এর ঐতিহাসিক গুরুত্বের কথা অবশ্যই উল্লেখ করে। যদিও এটা তো সভাকবির লেখা, তাই স্বাভাবিকভাবেই রাজার প্রশংসা একটু বেশিই থাকবে। হ্যাঁ, সেটা তো থাকেই। তা সত্ত্বেও তৎকালীন সমাজ, সংস্কৃতি, শাসন ব্যবস্থা এই সব জানার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। কিন্তু এত বর্ণময় একজন শাসক, এত বড় সাম্রাজ্য, তার মৃত্যুর পর কি হল? ৬৪৭ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরেই তো সব কেমন যেন ভেঙে পড়ল। হ্যাঁ, এটাই হর্ষবর্ধনের কাহিনীর সবচেয়ে দুঃখজনক দিকটা। সূত্র বলছে তার কোনো যোগ্য উত্তরাধিকারী ছিলেন না, আর তার মৃত্যুর সাথেই সেই বিশাল সাম্রাজ্য, যেটা আসলে তার ব্যক্তিগত ক্যারিজমা আর সামরিক শক্তির উপর অনেকটাই দাঁড়িয়েছিল, সেটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়তে শুরু করে।
মানে আবার সেই ছোট ছোট রাজ্য। একদম। বিভিন্ন সামন্ত রাজা, স্থানীয় শাসকেরা সব স্বাধীন হয়ে গেল। উত্তর ভারত আবার অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গেল। তাহলে যদি একটু গুছিয়ে বলি, হর্ষবর্ধন উত্তর ভারতকে এক করেছিলেন, জ্ঞান বিজ্ঞান সংস্কৃতির উন্নতি ঘটিয়েছিলেন, ধর্মীয় সহিষ্ণুতার দারুণ একটা উদাহরণ রেখেছিলেন, কিন্তু সেই ঐক্যটা টিকেনি। একদম। সারসংক্ষেপটা এটাই। তার সাম্রাজ্য হয়তো স্থায়ী হয়নি, কিন্তু জ্ঞানচর্চা, শিল্পকলা আর ওই যে পরমত সহিষ্ণুতা, যে ঐতিহ্য তিনি রেখে গেছেন, তার প্রভাব কিন্তু অনেক দিন ছিল। ভারতের ইতিহাসে তিনি একজন আদর্শ রাজা হিসাবেই থেকে গেছেন। সত্যি, সাম্রাজ্য হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শগুলো তো আজও আলোচনা হয়। এখানেই কিন্তু একটা প্রশ্ন আমাদের ভাবায়। ধরুন যদি হর্ষবর্ধন দক্ষিণেও জিততে পারতেন, অথবা যদি তার একজন যোগ্য উত্তরাধিকারী থাকতেন, তাহলে কি ভারতের ইতিহাসটা অন্যরকম হতে পারত? তার শাসনকালকে কেন সুবর্ণযুগ বলা হয়? আবার কেনই বা সেই সাম্রাজ্য এমন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল? এই উত্থান আর পতন থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক কী শিখতে পারি? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।